জয় হিন্দ। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ চালু করছি, যেখানে আমরা কি করব, যেখানে আমরা একটা ভিডিওতে একটা মাত্র নিয়ম শেখাবো, যেই নিয়মের মাধ্যমে আমরা অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা কি নিয়মটা শিখবো। আজকের ভিডিওতে আমরা নিয়ম শিখবো ক্রমাগত শতকরা পরিবর্তন বা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ঠিক আছে, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই একটা নিয়ম দিয়ে আমরা পার্সেন্টেজ, ডিসকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড মেনসুরেশন এই 5টা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা কি জিনিস। ঠিক আছে, দেখো সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা কি জিনিস। সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা হলো, ধরে নাও আমি যদি তোমাকে বললাম যে কোনো একটা জিনিসের দাম 100 টাকা, সেটা প্রথম বছরে 10% বাড়ে, দ্বিতীয় বছরে আবার 10% বাড়ে। তার মানে কি, কোনো বছরে 10% বাড়ে, দ্বিতীয় বছরে আবার 10% বাড়ে। তার মানে কি এটা, যে প্রথম বছরে 100 টাকার 10% মানে 10 টাকা বাড়লো, দ্বিতীয় বছরে আবার 10 টাকা বাড়লো, মানে জিনিসটা 2 বছর পরে 20 টাকা বাড়লো মোট। সেটা কি, সেটা একদমই না। কেন না, কারণ দেখো যখন আমি বলছি যে 100 টাকার জিনিসটার প্রথম বছরে 10% বাড়লো, তার মানে তখন সেই জিনিসটার কত হয়ে গেল, সেই জিনিসটা হয়ে গেল 110 টাকা। তার উপর যখন 10% বাড়বে, তার মানে 110-এর 10% বাড়বে, মানে তখন 11 বাড়বে। তার মানে তখন সেটা হয়ে যাবে কত, 20% বাড়বে না, তখন সেটা হয়ে যাবে 21 টাকা বাড়বে। তার মানে এটা হয়ে যাবে কারেক্ট। এটাকেই বলা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ঠিক আছে, তো দেখো এটার একটা নিয়ম আমরা জানি। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যখন দুইবার বা দুটো টার্মের জন্য হয়। ঠিক আছে, দুটো টার্ম যখন দেওয়া থাকে আমাদের, ঠিক আছে, যখন আমাদের দুটো টার্ম দেওয়া থাকে, তখন কিভাবে আমরা বাড়াই, তখন আমরা এভাবে বাড়াই যে প্রথমবার যদি A% বাড়ে, দ্বিতীয়বার যদি B% বাড়ে, তাহলে মোটের উপরে আমাদের 2 বছর পর কত পার্সেন্ট বাড়বে। আমরা কি জানি নিয়মটা, A+B+AB/100, এটা হলো আমাদের নিয়ম। নিয়মটা কিভাবে, মানে হচ্ছে এভাবে, এই যে আমি 10% দিয়ে ধরতেছি, ধরে নাও আমি এখানে ধরলাম যে প্রথমবার 10% বাড়লো, দ্বিতীয় বছরও 10% বাড়লো, তাহলে আমাদের মোটের উপর কত বাড়বে, এই A+B মানে A আর B আমি 10ই ধরলাম। ঠিক আছে, তো 10+10 প্লাস 10×10/100, 0 0 0 0 কাটো, তার মানে এখানে কত 1 হবে। তার মানে দেখো 10 10 20 আর 1 21, যেটা আমাদের বেড়েছিল, তার মানে মোটের উপরে 21% হলো। ঠিক কি না। এবারে দেখো, এবারে আমরা যদি আলাদা আলাদা ধরি, যে কোনো একটা জিনিসের উপরে প্রথমে আমাদের বেড়েছিল 10%, পরে আমাদের বাড়লো 20%, তাহলে মোটের উপর আমাদের কত বাড়বে, 10+20+10×20/100, 0 0 0 0 কাটো, কত হবে 10 আর 20 30, যোগ এখানে কত হবে 2, তার মানে কত হলো 32%। তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়বে, প্রথমে 10% বাড়লো, পরে 20% বাড়লো, তার মানে মোটের উপর কিন্তু 30% বাড়বে না, মোটের উপরে 30% কিন্তু বাড়বে না। কত পার্সেন্ট বাড়বে, মোটের উপরে 32% বাড়বে। দেখো আমরা শুধু যে মানে বাড়লেই কি হবে সেটা না, কমলেও কি হবে, মানে প্রথমবার যদি বাড়ে, দ্বিতীয়বার যদি কমে, সে কি হবে, সব কিছুই এই ভিডিওটার মধ্যেই কিন্তু আমরা শিখবো। ঠিক আছে, এবারে প্রশ্ন হলো যে আমরা যখনই এটা বের করব, তখন কি বারবার এভাবে সূত্রটা লিখে লিখে বের করব, না, সূত্রটা বারবার লেখার আমাদের প্রয়োজন নেই। আরো শর্টকাটে আমরা করব। কিভাবে করব দেখো, আমি যদি বলি তোমাদের যে প্রথমে বলো তো যে 2% আর 3% এর সাকসেসিভ পার্সেন্টেজ কত হবে। যদি বলি তোমাকে 4% আর 5% এর সাকসেসিভ পার্সেন্টেজ কত হবে। আবার বললাম 6% আর 7%। আবার যদি বলি 8% আর 9%, এরকম যদি বলি, তাহলে কি করে হবে সেটা দেখো, মুখে মুখেই হয়ে যাবে। কিভাবে হবে, প্রথমে আমরা কি করব, এই দুটাকে যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হবে 5, 5 দশমিক দিব, দশমিক দেওয়ার পর কি লিখবো, এই দুটার গুণফল, 3 2 কত হবে 6। দেখো 3 2 6, তার মানে আমরা এখানে শুধু 6 লিখবো না, আমরা কি লিখবো, 0 6 লিখবো। সবসময় আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা কিন্তু লিখবো। তাহলে এই পার্সেন্টেজটাই হয়ে যাবে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ। মানে প্রথমে 2% আর পরে যদি 3% বাড়াই, তাহলে মোটের উপরে আমার কত পার্সেন্ট বাড়বে, 5.06% কিন্তু আমাদের বাড়বে। তেমনই ক্ষেত্রে তেমনই করে দেখো 4% আর 5% যদি হয়, 5 আর 4 যোগ করলে কত হবে 9, 5 4 20,
মানে 20%, 9.20%। তেমন করে 6 আর 7% কত হবে? 6 আর 7 যোগ করলে 13, 13.6 42, 42%। 9 আর 8 কত হবে? 17.9 72% হলো। এবারে দেখো, এবারে যদি আমাদের কি হয়, এবারে তো বড় বড় যদি পার্সেন্টেজ থাকে তাহলে কি করব দেখো, এটা তো আমরা বলে দিলাম। দেখো শর্টকাটে কি করব, একবার দুটাকে যোগ করব দশমিক দিয়ে, তারপরে দুটাকে গুণ করে দেবো। দুটাকে যোগ করব দশমিক দিয়ে, দুটাকে গুণ, যোগ দশমিক দিয়ে দুটাকে গুণ, বোঝা গেল। এবারে যদি বড় বড় পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কি করব দেখো। বড় বড় পার্সেন্টেজ বলতে ধরে নাও প্রথমে দেওয়া আছে 10% আর 11%, 11% আর 12%, 10% আর 15%, ধরে নাও দেওয়া আছে এবারে 40% আর 50%। তাহলে এর সাকসেসিভ পার্সেন্টেজ কত হবে দেখো। প্রথমে কি বললাম আমি, দুটাকে প্রথমে যোগ করব। 10 আর 11 যোগ করলে কত হবে? 21 দশমিক 11 দশক কত হবে? 110। এই যে 110 আছে না, আমি কি বললাম তোমাদেরকে যে আমরা দশমিকের পরে দুটো সংখ্যাই লিখব। তার মানে দশমিকের পরে যদি আমি দুটো সংখ্যা লিখি, তার মানে এই যে একটা আছে এই একটাকে সামনে নিয়ে চলে আসবো। তাহলে সামনে নিয়ে আসলে কত হবে? দশমিকের আগে যদি নিয়ে চলে আসি তার মানে সেখানে যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 21-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 22। তার মানে 22.10% হয়ে যাবে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ। তেমন করে এটা কত হবে দেখো, 11 আর 12, 11 আর 12 যোগ করলে কত হবে? 23 দশমিক, দুটাকে গুণ করলে কত হবে? 11 আর 12 132, 132। এবারে কি বলেছি, শেষে তো দুটাই থাকবে, তার মানে এই একটা সামনে চলে আসবে। তার মানে এখানে কত হয়ে যাবে? 24.32%। এটা কত হবে দেখো, এটা যদি আমরা মুখে মুখে করি তাহলে কত হবে দেখো। এখানে 10 আর 15, 10 আর 15 কত হচ্ছে? 35, 35 দশমিক। এবার 10 আর 15 গুণ করলে কত হবে? 150। যেহেতু শেষে দুটো থাকবে এই একটা সামনে চলে আসবে, তার মানে কত হয়ে যাবে? 36.50%। বোঝা গেল। এবারে এ দুটা কত হবে দেখো, 50 40 কত হয়ে যাবে? 90। এবারে 50 আর 40 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 5 4 20, 20, পিছনে দুইটা শূন্য, পিছনে দুটা শূন্য। এবারে দেখো শেষে দুটো সংখ্যাই থাকবে, তার মানে সামনের যে দুটো সংখ্যা আছে পুরো দুটো সংখ্যাই এদিকে চলে আসবে। তার মানে কত হবে? এখানে 90-এর সাথে 20 যোগ করলে 110%। বোঝা গেল। এখানে কিন্তু ভুল করলে চলবে না, শেষে দুটোই সংখ্যা থাকবে, সামনে যদি দুটো সংখ্যা আমাদের বাকি থাকে এই দুটো সংখ্যাই সামনে যোগ হয়ে যাবে। এটা হলো আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। বোঝা গেল। এবারে আমরা অঙ্কে এটাকে কি করে অ্যাপ্লাই করব চলো সেটা দেখে নিই। দেখো আমরা কয়েকটা অঙ্কে প্র্যাকটিস করবো, এটা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো পার্সেন্টেজের অঙ্কগুলোতে আমরা কি করে এটা প্র্যাকটিস করব, কি করে আমরা অ্যাপ্লাই করব। কি বলেছে, যদি রাজেশের বেতন প্রথম বছরে 10% এবং পরের বছরে 12% বৃদ্ধি পায় তাহলে 2 বছর শেষে তার বেতন মোট কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 10%। দ্বিতীয় বছর কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 12%। আমি তোমাদেরকে কি বললাম, এইটা আমাদেরকে সাকসেসিভ পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে দুটাকে যোগ করতে হবে। তো 10 আর 12 যোগ করলে কত হবে? 22 দশমিক। 10 আর 12 গুণ করলে কত হবে? 120। এবার 120-র আমরা শেষের তো আমাদেরকে দশমিকের পরে তো আমাদের শুধু দুটো সংখ্যাই রাখতে লাগবে, তার মানে একটা সামনে চলে আসবে। তার মানে একটা যদি সামনে চলে আসে তার মানে কত হবে? 23.20%, 23.20%, যেটা আছে দেখো অপশন, অপশন সিতে আছে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 23.2। বোঝা গেল। দেখো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যদি একটি মোবাইলের দাম ক্রমান্বয়ে 15% ও 10% বৃদ্ধি পায় তবে ওই মোবাইলের দাম এককভাবে বৃদ্ধি হলে তা কত শতাংশের সমতুল্য হবে। ঠিক আছে, প্রথমবার 15% বেড়েছে, পরের বার 10% বেড়েছে, তার মানে এদের সাকসেসিভ পার্সেন্টেজ পরিবর্তন কতটা হবে দেখো। দুটাকে যোগ করো, 15 আর 10 কত হচ্ছে? 25 দশমিক, দুটাকে গুণ করো, 15 10 150, শেষের দুটো থাকবে সামনেরটা আগে চলে আসবে, তার মানে কত হয়ে যাবে? 26.50%। এটাই হয়ে যাবে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। দেখো খুবই সিম্পল সহজ, তোমরা যদি একবার কনসেপ্টটা জেনে নাও বুঝে নাও কি করে অ্যাপ্লাই করতে হবে এটাও তোমরা শিখে নাও ভালো করে। দেখো
পরবর্তীতে কি আছে দেখো, একটি গ্রামের জনসংখ্যা প্রথম বছরে 6% এবং পরের বছর 10% বৃদ্ধি পায়, 2 বছর শেষে জনসংখ্যা মোট কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রথম বছর 6%, তৃতীয় বছর 10%, তার মানে কত হবে? দুটাকে প্রথমে যোগ করো, 6 আর 10 16, দশমিক দুটাকে গুণ করে দাও, 6 10 60। দেখো এখানে যেহেতু শেষে দুটোই সংখ্যা আছে, তাই আমাদের এটা আর কোনো কিছু করতে হবে না, এটাই হয়ে যাবে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। তার মানে 16.60%, তার মানে 16.6%, যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, যদি কোনো ব্যক্তির বেতন প্রথমে 25% বাড়ানো হয় এবং তারপর 16% কমানো হয়, তবে প্রকৃতপক্ষে তার বেতন আসল বেতনের থেকে কত শতাংশ বেশি বা কম হবে? দেখো এক্ষেত্রে কি হলো আমাদের, এক্ষেত্রে আমাদের কিন্তু এই যে প্রথমে বেতনটা বাড়লো, পরে বেতনটা কমলো, মানে এটা প্রথমে বাড়লো, বিটা আমাদের কমলো, তাহলে এক্ষেত্রে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জটা কিরকম হবে? দেখ এখন আমাদের কি হবে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, সূত্রটাতে আমরা কি লিখেছিলাম দেখো, সূত্রটাতে লিখেছিলাম আমরা এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা লিখেছিলাম না? এবার দেখো, এবারে যদি বি এর মান যদি মাইনাস বি হয়, বি এর মান যদি মাইনাস বি হয়, তার মানে এখন সূত্রটা কি হয়ে যাবে, এ মাইনাস বি, এখানে বি এর মান যদি মাইনাস বি হয়, তার মানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বি বাই 100, তার মানে এটা হয়ে যাবে আমাদের এখন সূত্র। এই সূত্রটাতে আমাদেরকে কিন্তু এখন বসাতে হবে। তার মানে এ এর মান কত 25, বি এর মান কত 16, মাইনাস 25 গুণ 16 বাই 100। এবার দেখো 25 4 এ 100, 4 4 এ 16। এবার দেখো 25 আছে, এখানে -16 মাইনাস 4, তার মানে -20। এবার 25 থেকে -20 চলে গেলে বাঁচবে কত 5%, যেটা পজিটিভ না নেগেটিভ হবে, 5% কিন্তু পজিটিভই হবে। তার মানে আমাদের বেতন কত শতাংশ বৃদ্ধি বা কম হবে? আমাদের বেতন কিন্তু 5%, 5% বৃদ্ধি হবে, মানে প্রকৃতপক্ষে আমাদের বেতন 5% বৃদ্ধি হবে। দেখো প্রথমে 25% বাড়ালো, কিন্তু পরে কিন্তু 16% কমাইছে, হিসাব মতো আমাদের 9% বাঁচতে লাগে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কি হবে, প্রকৃতপক্ষে আমাদের কিন্তু 5%ই বাড়বে, যেটা আছে কি অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2001 সালে একটি কারখানার উৎপাদন 30% কমে যায়, কিন্তু 2002 সালে উৎপাদন 25% বৃদ্ধি পায়, এই 2 বছরে উৎপাদনের মোট পরিবর্তন বৃদ্ধি বা হ্রাস কত হবে? ঠিক আছে, প্রথমে কি বলেছে, প্রথমে উৎপাদন 30% কমে যায় মানে -30, তারপরে কি হয়, পরে উৎপাদন 25% বৃদ্ধি পায় মানে +25, এবারে কি হচ্ছে -30 ইন্টু 25/100, ঠিক না? এবারে দেখো এই জিরো কাটবে, 25 3 75, তাহলে দেখো এখানে নিচে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ 30 থেকে এখানে চলে যাবে -5 হবে, আর এখানে কত হয়ে যাবে মাইনাস, দেখো 25 3 কত 75, নিচে 10 আছে যেহেতু, তার মানে 7.5, তার মানে এখানে মাইনাস 7 আর 5 12.5, -12.5, তার মানে প্রকৃতপক্ষে উৎপাদন কি হবে, প্রকৃতপক্ষে উৎপাদন কিন্তু এই 12.5% কমই হবে, মানে হ্রাসেই থাকবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, প্রথমে 30% কমে গেছিল, পরে 25% বেড়ে গেল, তার মানে কিন্তু এটা না যে আর খালি মাত্র 5%-এর আমাদের কমতি আছে, সেটা না, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমাদের কিন্তু 12.5%-এর কমতি আছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, অমিতের বেতন প্রথমে 25% বাড়ানো হলো, তারপর 12% কমিয়ে দেওয়া হলো, মোটের ওপর তার বেতনের কি পরিবর্তন হলো? প্রথমে 25% বাড়ানো হলো, তার মানে 25টা হবে প্লাস, -12%, এবারে কি হবে, যেহেতু একবার বাড়ানো হয়েছে একবার কমানো হলো, তার মানে মাইনাসে হয়ে যাবে কত 25 12 × 300, 300/100 মানে 3, তো এবারে 12 থেকে 25 থেকে 15 চলে গেলে 10%, তার মানে মোটের উপর তার 10%ই বৃদ্ধি হবে, যেটা হচ্ছে অপশন বিতে, যেটা হচ্ছে অপশন বিতে। দেখো এই অঙ্কটা কিন্তু মুখে মুখেও তাড়াতাড়ি করা যায়, আমি তোমাদেরকে লিখে লিখে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কিন্তু তোমরা যখন একবার বারবার ভালো করে প্র্যাকটিস করে নেবে না, মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখো, কি বলেছে,
প্রথমে 25% বাড়ানো হয়েছে, তারপরে 15% কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে 25 থেকে 12 চলে গেলে কত হবে? 25 থেকে 12 চলে গেলে হবে 13। এবারে কি করতে লাগবে? এখান থেকে আরও মাইনাস করতে হবে, এই দুটাকে গুণ করো। 25 বাড়াতে কত হবে? 300/100। 300/100 মানে কত? 300/100 মানে 3। তার মানে 13 থেকে আরও 3 চলে গেলে 10%। বোঝা গেল? যেটা আছে অপশন বিতে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা তোমরা যখন বারবার প্র্যাকটিস করে নেবে, বারবার প্র্যাকটিস করার পর তোমরা কিন্তু এই জায়গায় চলে আসবে যে মুখে মুখে তোমরা করতে পারবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যে দেখো এটা ধারাবাহিক ছাড়ের ব্যাপারে বলছে। হ্যাঁ, ধারাবাহিক ছাড়। এবারে কি বলেছে, এটা ডিসকাউন্টের অঙ্ক। 15% এবং 20% দুটি ধারাবাহিক ছাড়ের সমান একক ছাড় কত হবে তা নির্ণয় করো। ছাড় মানে মাইনাসে হবে, তার মানে প্রথমে ডিসকাউন্ট দিল 15%, তারপরে ডিসকাউন্ট দিল কত? 10%। এবার দেখো দুটাই মাইনাস, তার মানে কি হবে? প্রথমে হবে -15, -10, মাইনাসে মাইনাসে +15 গুণ 10/100। ঠিক আছে, মাইনাস মাইনাস এটা কত হবে? মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, তার মানে 25 -25। আর এখানে প্লাস কত হবে? প্লাস হবে 1.5, +1.5। মানে -25 থেকে +1.5 যদি মাইনাসে চলে যায়, তার মানে মাইনাস কত হবে? 23.5। তার মানে আমাদের ডিসকাউন্ট কত হলো? ডিসকাউন্ট হয়ে গেলো -23.5। দেখ, এক্ষেত্রে আমরা এখানে এটা যখনই পরপর ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা কি করি? ডিসকাউন্টের ক্ষেত্রে না, এই যে দেখো, এই যে এখানে আমরা এই দুটো মাইনাস লিখলাম, এখানে আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে দেখবে এই দুটো প্লাসে হয়ে যাবে, মানে 15 + 10 মাইনাসে হয়ে যাবে 15 × 10/100। বোঝা গেল? তার জন্য আমরা কি করি, যখন ছাড় দেয় তখন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন এরকম ক্রমিক ছাড় দেওয়া থাকে তখন আমরা কি করি, এই দুটাকে যোগ করে দিই। 15 আর 10 যোগ করলে কত হবে? 25। এর থেকে মাইনাস করে দেবো, দুটাকে গুণ করলে কত হবে? 15 × 10 150/100। 150/100 মানে কি? 1.5। তো 25 থেকে 1.5 চলে গেলে 23.5। এটা হয়ে গেল আমাদের ছাড়। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বস্তুর দামের ওপর পরপর 10% ও 16% ছাড় দেওয়া হলো, মোটের ওপর আসলে কত ছাড় দেওয়া হয়েছে? কি বললাম তোমাদেরকে, এই দুটাকে যোগ করো। 10 আর 16 কত? 26। এবার এটা থেকে মাইনাস করো, দুটাকে গুণ করো। 10 আর 16 গুণ করলে 160। 160/100 মানে কত? 1.6। এবারে 16 থেকে 1.6 যদি মাইনাস চলে যায়, তাহলে আমাদের কত হবে? 24.4%, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক দোকানদার 500 টাকা ক্রয় মূল্যের একটি বস্তুর দ্রব্যের মূল্য 20% বাড়িয়ে ধার্য করেন, তার উপর তিনি 15% ছাড় দেন। তার মানে কি, প্রথমে 20% বাড়ালো, তারপরে 15% ছাড় দেন। তো প্রথমে বাড়ালো, পরে ছাড় দিল, তার মানে আমরা কি করব, প্রথমে আমরা এই 20% থেকে 15% মাইনাস করব। 20% থেকে 15% মাইনাস করলে আমাদের কত হয়ে গেল? 20 থেকে 15 মাইনাস করলে 5। এবারে কি করব, এই দুটাকে গুণ করব। 20 আর 15 কত হবে? 20 আর 15 হয়ে যাবে 300। গুণ করলে 300/100 মানে 3। এবার 5 থেকে আবার 3ও মাইনাস করে দেবো, তার মানে আলটিমেটলি আমাদের কত হবে? 2%। তার মানে 2% আমাদের লাভ হবে। তারপরে 500 টাকার 2% কত? 500 টাকার 2% মানে হচ্ছে 10 টাকা। 500 টাকার 2% মানে 10 টাকা। তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে দেখো এটা কিভাবে হলো। প্রথমে 20% বাড়লো, তারপর মাইনাস হলো কত পার্সেন্ট? 15%। এবারে তার মানে +20 -15। এবারে যেহেতু প্লাস মাইনাস এসেছে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস। এবারে 20 × 15/100। এবারে 20 থেকে 15 চলে গেলে 5 মাইনাস, এ দুটাকে গুণ করলে 300। 300/100 মানে কত? 3। তার মানে আলটিমেটলি 2% হলো। এটা এতটা আমি কিন্তু মুখে মুখেই করলাম। তোমরা যখন অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে, বারবার করে করবে, দেখবে এগুলো কিন্তু মুখে মুখেই হয়ে যাবে। ঠিক আছে? আমি অঙ্কটা করার আগে তোমরা নিজেরা অঙ্কটা কিন্তু করো, করার চেষ্টা করো। অঙ্কটা করে কমেন্টে উত্তরটা লেখো, লেখার পর তারপরে দেখো যে মিলছে কি না। তোমরা যদি না লেখো তাহলে কিন্তু তোমরা শুধু ভিডিও দেখে কিন্তু শিখতে পারবে না, দেখে দেখে অঙ্কগুলো করতে হবে তোমাকে। বোঝা গেল? চলো, প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমাদের মানে তোমরা পারবে না অঙ্ক করতে। ঠিক আছে? প্র্যাকটিস, অঙ্ক করতে গেলে প্র্যাকটিস করতেই হবে। যেই সমস্ত মানে যারা লজিক দেয় আর কি, যে শুধু মানে দেখলেই হয়ে যাবে,
না, কখনোই হবে না। আমি তোমাকে যতই এক লাইনের শর্টকাট জিনিসটাই বলে দিই না কেন, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি নিজে না লেখো সেটা, তুমি কিন্তু সেটা শিখতে পারবে না, তুমি সেটা ভুলবেই। আমি কিছুদিন আগে আরেকটা আজবই লজিক দেখছিলাম আর কি, একজন আর কি লিখেছিল, মানে এটা লজিক দিচ্ছিল একজন আর কি, যে কুম্ভ মেলায় গাঁজা মানে গাঁজা খাচ্ছে সবাই, ওখানে কেউ কিছু বলছে না, কিন্তু যাদবপুরে গাঁজা খেলে ওটা নিয়ে বাওয়াল হচ্ছে কেন? তো তাদেরকে আমি একটাই মানে কথা বলতে চাই আর কি, যে এইসব মানে ফালতু লজিকের কি কোনো মানে হয়? কুম্ভ মেলা আর যাদবপুর ইউনিভার্সিটি দুটা কি মানে একই জিনিস কি? মানে অনেকগুলো চার্চ আছে যেখানে মানে ওয়াইন সার্ভ করা হয়, ওরা ওখানে ওয়াইন খাওয়া হয়। তার মানে কি, যেগুলো মিশনারি স্কুল আছে, স্কুলগুলোতে লোকে মানে বাচ্চা স্টুডেন্টগুলো বোতল নিয়ে গেলেও ওটাকে জাস্টিফাই করা যাবে? একদমই না, দুটো আলাদা আলাদা জিনিস। একটা শিক্ষা প্রতিষ্ঠান ওটা, যাদবপুর ইউনিভার্সিটিটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তো এইসব জিনিস মানে কি আর বলবো। যাই হোক আর কি, এটা কিছু বলার মানে কথাটা বেরোলো এই লজিক নিয়ে আর কি। তাই তোমাদেরকে বলছি, মানে কেউ যদি বলে থাকে যে শুধু ভিডিওটা দেখলেই তোমরা শিখে নিবে, সেটা কিন্তু না। তোমাদেরকে ভিডিওটা দেখে করতে হবে। তুমি যদি নিজে হাতে কলম না ধরো, তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। ম্যাথামেটিক্স মানেই কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া তুমি অঙ্ক করতে কিন্তু পারবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি কে একটি বই 5% লাভে বিক্রি করে, আবার বি এই বইটি সি কে 5% লাভে বিক্রি করে। বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে সি কত টাকায় বইটি কিনেছিল? ঠিক আছে, দেখো এ বিকে এ বিকে প্রথমে দিয়েছিল 5%-এ, আবার বি সেটা দিয়েছিল সিকে কত পার্সেন্টে? 5%-এ। তার মানে দেখো প্রথমে 5%, তারপরে আবার 5%, তার মানে মোটের উপরে কত পার্সেন্ট গেল? দেখো প্রথমে দুটাকে যোগ করো, 5 5 কত হবে? 10%। এবারে দশমিক দিয়ে দুটাকে গুণ করো, 5 5 25, তার মানে 10.25%। এটা হবে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ, যেটা আমাদের লাভ হয়েছে। তার মানে বইটার দাম কত ছিল? 200 টাকা। এবার 200টাকার যদি আমরা 10.25% আমরা যদি বের করি, তাহলে কত হবে? 10.25% আমরা যদি বের করি, তাহলে কত হবে দেখো? পার্সেন্টেজ বের করতে গেলে এই ডাবল জিরো কাটো, এবার এই দুটাকে গুণ করলে কত হবে? 20.50। তার মানে 200 টাকার 10.25% মানে হলো 20 টাকা 50 পয়সা। তার মানে বই সি কত টাকা বইটাকে কিনেছিল? ক্রয় মূল্য 200 টাকা, লাভ তার মানে হবে 20 টাকা 50 পয়সা, তার মানে 220 টাকা 50 পয়সা, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 62,500 টাকার 8% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো প্রথম বছর 8% সুদ, দ্বিতীয় বছরও 8% সুদ। তাহলে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ বা ক্রমাগত যেটা আমাদের শতকরা পরিবর্তন, সেটা কি হবে? 8 8 যোগ করলে হবে 16.8 8 64। তার মানে 16.64%। এবারে সুদ চেয়েছে, তার মানে আমরা এই 62,500 এর যদি আমরা 16.64% বের করি, তাহলে কত হবে? দেখো 16.64% যদি বের করি, তাহলে কত হবে? এই ডাবল জিরো কাটো, কাটলে এবার দেখো, এবারে এখানে দেখো দশমিক উঠায় আরও একটা 100 নিচে নামবে। এবারে দেখো কত দিয়ে কাটবো? 25 দিয়ে কাটো, 25 4 100, 25 25 6 25। এবারে 4 দিয়ে এটাকে কাটো, 4 4 16, 0 4, না 0 হবে না, 4 4 16 হবে। আবার এখানে 1 4 1 4, 4 6 24, মানে 416। এবারে 25 দিয়ে 416কে গুণ করো, কত হবে? 25 6 150, 150-এর শূন্য হাতে থাকবে 15, 25 1 25, আর 15 40, 40-এর শূন্য হাতে থাকবে 4, 25 4 100, আর 4 104, তার মানে 10,400, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো এটা এখন কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা অঙ্কগুলো করতেছি, ঠিক আছে? দেখো যদি সুদের হার প্রথম বছরে 2.5% এবং দ্বিতীয় বছরে 2% হয়, তবে 6,000 টাকার 2 বছরের সুদ কত হবে? দেখো প্রথম বছরে 2.5%, দ্বিতীয় বছরে 2%। তার মানে আমাদেরকে কি করতে হবে? দুটাকে প্রথমে যোগ করতে হবে। দুটাকে যোগ করলে কত হবে? 4.5%। 4.5%। এবারে কি হবে? এর সাথে আবার কি করতে হবে? আমাদেরকে দুটাকে গুণ করতে হবে। এবারে 2.5 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 5। এবারে 5/100, 5/100 মানে কত হবে? দেখো 5/100 মানে হবে
মানে 0.05 এবারে 0.05 যদি এর সাথে যোগ করে দিই 4.5 এর সাথে যদি আমরা 0.05 যোগ করে দিই তাহলে কত হবে আমাদের 4.55 এটা পার্সেন্টেজ। এবারে 6,000 টাকার এই পার্সেন্টেজটা বের করো, তার মানে এটা 6,000 গুণ 4.55 পার্সেন্টেজ উঠালে নিচে 100, এটার জন্য আরও 100, 00 কাটো, একটা জিরো কেটে দাও। এবারে কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 একে 5, 2 এ 10, 2 দিয়ে কাটো, 2 3 6, 3 একে 3, 3 নং 27, 273 যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো মেনসুরেশনের আমাদের অঙ্ক, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% এবং প্রস্থ 20% বাড়ানো হয় তবে ক্ষেত্রফলের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পাবে? কি করব? সেম একই সূত্র। প্রথমে কত পার্সেন্ট বেড়েছে? 30%, তারপরে কত পার্সেন্ট বেড়েছে? 20%। আমাদের নিয়মটাকেই প্রথমে দুটাকে যোগ করব, 30 আর 20 কত হয়ে যাবে? 50%। তারপরে কি করব? দশমিক দিয়ে দুটাকে গুণ করে দেবো। 3 2 কত হবে? 3 2 6, মানে 600। যেহেতু আমাদেরকে পিছনে দুটোই রাখতে লাগে তার মানে এই 6টা সামনে চলে আসবে, তার মানে কত হয়ে যাবে? 56.00%। এটাই হয়ে যাবে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 56%। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? কি করে করবো? এটাকেও আমরা এভাবেই করব। প্রথমে 5%, তারপরে আবার 5%। 5 আর 5 দুটাকে কি করতে হবে? প্রথমে যোগ করতে হবে। 5 আর 5-এ 10, দশমিক দুটাকে কি করতে হবে? গুণ করতে হবে। 5 5-এ 25, তার মানে 10.25% হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। বোঝা গেল? এই ক্ষেত্রে আমাদের কি করব? এভাবেই কিন্তু অঙ্কগুলা করব। ঠিক আছে? দেখো আমরা কিন্তু একটাই নিয়ম দিয়ে 5টা চ্যাপ্টারেরই 5টা অধ্যায়েরই কিন্তু অঙ্ক সমাধান করলাম। তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি কনফিউশন থাকে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।